আচ্ছা, সো জাতিগতভাবে আমাদের আসলে আবেগটা একটু বেশি। যেরকম এই রিসেন্টলি যে ইনসিডেন্টটা হইছে, সবাই আসলে এত বেশি আবেগে পোস্ট দিচ্ছে। বলতেছে যে, কেন আমরা লক্কর-ঝক্কর প্লেন চালাই, এটা সেটা। তো আমাদের কিছু সময় আসলে এরকম ট্র্যাজিক ইনসিডেন্টে আমাদের অবশ্যই আবেগ আসবে, স্বাভাবিক। আমরা সবাই অনেক মর্মাহত হব, এটা স্বাভাবিক। বাট এগুলো আসলে আমাদের জন্য লার্নিং কার্ভস। আমাদের আসলে এইসব সিচুয়েশনে আমাদের একটু যুক্তি দিয়ে চিন্তা করা উচিত। ফার্স্ট অফ অল, যে প্লেনটা, সেই প্লেনটার হচ্ছে 2013 সালে বাংলাদেশ, হয়তো 2011 থেকে 13 সালে বাংলাদেশ ডেলিভারি পাইছে। সো বেসিক্যালি ধরতে গেলে এগুলা এয়ারফ্রেমগুলো খুবই নতুন। ওয়ার্ল্ডের সবচেয়ে দামি যে এয়ারক্রাফট, যেটা সর্বাধুনিক বিমান যেটাকে বলা হয়, সেটা F-22 র্যাপটর। সো ওইটার যে লাস্ট যে প্লেনটা, সেই প্লেনটা ডেলিভারি পাইছে মনে হয় মোস্ট প্রবাবলি 2008 সালে। সো এয়ারফ্রেম অনুযায়ী এই 10 বছর বা 12 বছর এটা কোনো বয়সই না। এখন এটার যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটার কিছু মডিফিকেশন ছাড়া অরিজিনাল এয়ারফ্রেমটা এটা বানানো হয়েছে মোস্ট প্রবাবলি 1960s দিকে। এখন আমরা সবাই বলতেছি যে হ্যাঁ, আমাদের আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে এরকম যে দামি ফাইটার অর্ডার করা উচিত। হ্যাঁ, দামি ফাইটার অর্ডার করে আমাদের হচ্ছে কি জানো, ওই যে কী বলে, ইউরো ফাইটার, তারপরে হচ্ছে রাফাল, এইসব কেনা উচিত। এখন এইসব রাফাল বা ইউরো ফাইটার, এগুলার দাম অনেক বেশি। এগুলার দাম মানে মিনিমাম ইউনিট কস্ট মোস্ট প্রবাবলি $80-90 মিলিয়ন, এবং সেগুলা অনেক স্ট্র্যাটেজিক এবং পলিটিক্যাল কারণে এগুলা হয়তো বাংলাদেশকে নাও বিক্রি করতে পারে। মানে বাংলাদেশকে এর আগে F-16 বিক্রি করে না, এরকম বেশ কয়েকটা ইনসিডেন্ট কিন্তু আছে, কিন্তু জিওপলিটিক্যাল কিছু সিচুয়েশনের কারণে। আমাদের আরও অপশন আছে, যেরকম JF-17। এটা হচ্ছে পাকিস্তান এবং চায়নার যৌথভাবে বানানো একটা ফাইটার প্লেন। অ্যাট দ্য সেম টাইম J-10C, যেটা হচ্ছে রিসেন্টলি খুব ভালো লাইমলাইট পাইছে ইয়ের জন্য, স্পটলাইটে আসছে। রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ, সেখানে রাফালের সাথে এটা ওদের একটা ডগ ফাইট হয়েছে, এটার কারণে এটা ভালো একটা ফোকাস পাইছে। বাট হ্যাঁ, অবশ্যই আমাদের ফাইটার প্লেন কেনা উচিত। ফাইটার প্লেন হয়তো বা JF-17 হয়তো বা $25-30 মিলিয়নের মতো, আবার যেখানে হয়তো বা J-10C নিতে গেলে $50-60 মিলিয়ন। এখন চায়না থেকে ফাইটার প্লেন পাওয়া আমাদের জন্য ইজিয়ার, কারণ আমরা চায়না থেকে এর আগেও অনেক সমরাস্ত্র কিনছি। সো ওরা হয়তো আমাদেরকে সমরাস্ত্র দিবে, এটা নিয়ে ওদের আসলে খুব বেশি আসলে আমাদের পলিটিক্যাল কোনো ধরনের বাধা আমাদের হয়তো আসবে না। বাট আমাদের আসলে লং টার্মে চিন্তা করা উচিত, আবেগ বাদ দিয়ে আমাদের আসলে লং টার্মে চিন্তা করা উচিত। আমি ইউএসএতে পড়াশোনা করতে আসছি ফুল স্কলারশিপে, এবং আমার স্কলারশিপটা প্রোভাইড করছে হচ্ছে যে কোম্পানিটা, সেটা হচ্ছে লকহিড মার্টিন। তারা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ফাইটার প্লেন ম্যানুফ্যাকচারার। ওদের আরও অনেক প্রজেক্ট আছে, আরও অনেক প্রোডাক্ট আছে, ডিফেন্স প্রোডাক্ট আছে। বাট দিস পিপল, ওরা সারা পৃথিবী থেকে ট্যালেন্টদের নিয়ে তারা হচ্ছে তাদের যে কোম্পানি, সেই কোম্পানি দিয়ে তারা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট যে ওয়েপন্স এবং অনেক ডিফেন্সিভ এবং অফেন্সিভ ওয়েপন তৈরি করে। সো দ্যাট বিইং সেড, আমি যেটা বলতে চাই, আমি অনেক মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে, ইন্ডিয়ান, তারপর আমেরিকান, আরও অনেক বিভিন্ন দেশের মানুষের সাথে, ইউরোপিয়ান মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে। এবং একটা জিনিস আমি নিঃসন্দেহে বলতে পারি, বাংলাদেশি ছেলেপেলেদের মতো ব্রিলিয়ান্ট খুব কম মানুষই আমি দেখছি। আমি বলবো না যে আমি বাংলাদেশের মানে সবচেয়ে বেশি মেধাবীদেরকে প্রতিনিধিত্ব করি। আমার ক্লাসে বা আমার ইউনিভার্সিটিতে আমার থেকেও মেধাবী পোলাপান আমি দেখছি, এবং যারা ইয়াং জেনারেশন আসতেছে তারা তো আমাদের থেকে বেশি আধুনিক হবে, আমাদের থেকে বেশি মেধাবী হবে। এখন আমরা যদি এইসব ইয়াং জেনারেশন, ইউনিভার্সিটি স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, ইভেন সায়েন্স ফেয়ার প্রজেক্টেও এরকম অনেক আমরা যদি ফান্ড করি সরকারের পক্ষ থেকে, তাহলে এরা কিন্তু আমাদেরকে লং টার্মে আমাদেরকে অনেক বড় বেনিফিট দিবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, ফাইটার প্লেন তো হচ্ছে, এখন আপনি বলতে পারেন যে ওরা তো চাইলেই ফার্স্টে ফাইটার প্লেন বানাতে পারবে না। না, এখানে আসলে চাইলেই ফাইটার প্লেন বানানোর জন্য একটা মানে মিনিমাম 50-60 বছরের একটা লিনিয়েজ লাগে, যেটা আমাদের নাই। দ্যাটস ফাইন, বাট আমাদের আসলে যেটা দেখতে হবে, এখন রিসেন্ট যে এসিমেট্রিক ওয়ারফেয়ার চলতেছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বলি, বা কতদিন আগে নগর্নো কারাবাখের যে যুদ্ধ হয়েছে আর আজারবাইজান আর হচ্ছে আর্মেনিয়ার মধ্যে, সেখানে আমি দেখছি ড্রোন ওয়ারফেয়ার বড় ধরনের একটা ভূমিকা রাখছে। এবং এই ক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে টার্কির যে মডেলটা, সেটা টার্কি কিন্তু
নিজেরা ফাইটার প্লেন বানানো রিসেন্টলি শুরু করছে, বাট তার আগে তারা নিজস্ব প্রযুক্তিতে তারা ড্রোন, বাইরাক্তার TB2, তারপর হচ্ছে আরও বেশ কিছু মডার্ন ড্রোন তারা বানানো শুরু করছে তারা নিজস্ব প্রযুক্তিতে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টার্কির ইঞ্জিনিয়ারের থেকে বাংলাদেশের ইঞ্জিনিয়ার যারা তারা মাচ মোর ট্যালেন্টেড। মানে আমি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছি, সো আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। তারা অবশ্যই মেধাবী, তাদের অবশ্যই মেধা আছে, বাট আমার মনে হয় বাংলাদেশিরা কোনো অংশেই তাদের থেকে কম না, ইফ নট মোর। সো ইন দ্যাট কেস আমরা যদি আমাদের দেশের উপরে মানে আমাদের ডোমেস্টিক ডিফেন্স প্রজেক্টে আমরা যদি হচ্ছে ইনভেস্ট করি, এবং ওরা কিন্তু ফার্স্টে ছোটো ছোটো জিনিস দিয়ে শুরু করতে পারে, লাইক ড্রোনস অর আরও অনেক ওয়েপন্স আছে যেগুলো হচ্ছে সার্ভেলেন্সের জন্য বা হচ্ছে সার্চ অ্যান্ড রেস্কিউর জন্য ইউজ করা লাগতে পারে, যেটা হচ্ছে ইনিশিয়ালি টার্কি শুরু করছে। তারা ফার্স্টে ছোট থেকে শুরু করছে, তারপর হচ্ছে ইভেনচুয়ালি বাইরাক্তার TB2, যেটা কিনা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি ধরা হয়, লাইক লাইট। তারপর আরও অ্যাডভান্স আকিঞ্চি অ্যান্ড অল দোজ, মানে অ্যাডভান্স যেগুলো হচ্ছে প্রায় এখন 40-50,000 ফিট অল্টিটিউড থেকে তারা হচ্ছে মনিটর করতে পারে, গ্রাউন্ড সিচুয়েশন মনিটর করতে পারে। এবং আমরা যদি ওই যে ইউক্রেন, রাশিয়া এরকম যত যুদ্ধ আছে এগুলো দেখি, এখন আমরা দেখতেছি যে এসিমেট্রিক ওয়ারফেয়ারে ড্রোন ওয়ারফেয়ার অনেক বড় ধরনের একটা ভূমিকা রাখে। এবং আমি প্রিটি শিওর বাংলাদেশি পোলাপান, আমাদের 18 কোটি জনসংখ্যা, তার মধ্যে বেশিরভাগই ইয়াং। আমরা যদি এদেরকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি, আমরা এই ধরনের ডিফেন্স থেকে অনেক বেশি আগায় যাব অনেক দেশের থেকে। এবং আপনি ওই যে বললাম না, ওই যে $60-70 মিলিয়ন দিয়ে আপনি হচ্ছে ফাইটার প্লেন কিনে আপনি যতটা না হচ্ছে ফিডব্যাক পাবেন, তার থেকে বেশি পাবেন হচ্ছে এই ছেলেপেলেদের উপরে আপনি যদি লং টার্মে ইনভেস্ট করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইসব ফাইটার প্লেন আসলে কিন্তু কিনলেই হবে না। $80-90 মিলিয়ন দিয়ে লেটসে আপনি ফাইটার প্লেন কিনলেন, তার মানে কি ওগুলো নষ্ট হবে না? অবশ্যই হবে। রাফাল নষ্ট হয় না? হয়। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন কদিন আগে ওই যে F-35, ওই যে ইউকের ওই যে ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে একটা F-35B, ওইটা হচ্ছে ফ্লাই করে তারপরে হচ্ছে ইন্ডিয়ার এক এয়ার বেজে নষ্ট হয়ে পড়ে আছে, পরে এটাকে টুকরা করে তারপরে আবার ব্যাক করে নিয়ে যেতে হয়েছে। সো মানে এরকম অ্যাডভান্স ফাইটার জেট যারা F-35 বলেন বা যেটাই বলেন, এগুলোও কিন্তু নষ্ট হয়। এবং এটার জন্য হচ্ছে রেগুলার হচ্ছে আপনার লজিস্টিক্যাল সাপোর্ট লাগে, মানে এগুলার মেইনটেনেন্স লাগে, এগুলার পার্টস হচ্ছে যে দেশ থেকে এরা বানাইছে সেখান থেকে এই পার্টসগুলো আপনার কিনতে হবে। এখন আপনি এইগুলা মেইনটেনেন্স প্লাস পারচেজিং এগুলো সব কিছু মিলে প্লাস উইপন্স সব কিছু মিলে ইন্ডিয়া যে ফাইটার প্লেন কিনছে, রাফাল কিনছে, প্রতি ইউনিটের কস্ট নাকি হচ্ছে $200 মিলিয়ন পড়ছে উইপন্স সহ। সো এগুলা বাংলাদেশের মতো ছোট দেশের জন্য এগুলা হচ্ছে নট ফিজিবল ইন দ্য লং টার্ম। আমরা হয়তো বা এসব ফাইটার প্লেন দিয়ে খুব সুন্দর অ্যারোবেটিক্স দেখাইতে পারবো, ওই যে প্রধানমন্ত্রী আসলে উপর দিয়ে উড়ে টুরে যাবে সুন্দর করে, এসব দেখাইতে পারবো। বাট অ্যাকচুয়াল যুদ্ধে এসিমেট্রিক ওয়ারফেয়ারে ড্রোন এবং হচ্ছে এই ধরনের ছোট টেক মানে ইনোভেশন, এই জিনিসগুলো অনেক বেশি কাজে লাগবে। এবং আমার অভিজ্ঞতায় বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের মতো বা বাংলাদেশি স্কুল কলেজের বাচ্চাদের মতো হাইলি ট্যালেন্টেড, এত ওদের যে ইনোভেটিভ মাইন্ডসেট, এরকম আমি খুব কম দেশের মানুষের মধ্যেই দেখছি। সো আমাদের উচিত আসলে এই অ্যারোবেটিক্সের জন্য $80-90 মিলিয়ন দিয়ে ফাইটার না কিনে লং টার্মে আমাদের যে তরুণ প্রজন্ম তাদের উপরে ইনভেস্ট করা। সবাইকে ধন্যবাদ। আসলে এই জিনিসটা খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা, বাট আমাদের এই দুর্ঘটনা থেকে আবেগী না হয়ে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।